আরজেডি এবং কংগ্রেসের দুজনের জন্যই খারাপ। এনডিএ জোটের মধ্যেও একটা কিঞ্চিত কিছু অসুবিধা আছে, সেটা বাইরে আসছে না। মানুষ যদি মনে করে যে তারা বিহারের নীতিশ কুমারের জোটকে হারিয়ে দেবে, বিজেপিকে হারিয়ে দেবে, তাহলে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই এই লড়াইটা করতে পারবে। এখনো অব্দি রাহুল গান্ধীকে বিহার সংক্রান্ত কোন রকম কোনো বক্তব্য রাখতে দেখিনি। আসন আলাদা আলাদা করে লড়াই হচ্ছে। এই প্রভাবটা অবশ্যই ফেলবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা প্রভাব ফেলবে, কারণ যদি ভোটাররা মনে করে যে এই রাজনৈতিক দলগুলোর সাধারণভাবে একটা আসন বন্টনকেই সহজ করে সমাধান করতে পারছে না এবং আগামী দিনে তাহলে তারা কি করে সরকার চালাবে, এই প্রশ্নটা ভোটারদের মধ্যে আসলেও আসতে পারে। এটা অস্বীকার করার কোনো আজকে অন্তত জায়গা নেই। আগামী একটা দিন মাত্র পড়ে আছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য। তখনের মধ্যে মানে কালকের মধ্যে যদি গোটা বিষয়টা সলভ না হয়, মানে সেই অর্থে, তাহলে এটা নিশ্চিতভাবে নিচের তলায় প্রভাব ফেলবে। এটার পাশাপাশি আরেকটা জিনিসও বলতে হয়, সেটা হচ্ছে যে এটা হয়তো দেখা যাচ্ছে যে মহাগঠবন্ধনের মধ্যে একটা অসুবিধা চলছে, কিন্তু এনডিএ জোটের মধ্যেও একটা কিঞ্চিত কিছু অসুবিধা আছে, সেটা বাইরে আসছে না। অন্তত বাজারি মিডিয়া হোক আর যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই হোক, বাইরে আসছে না। তাদের মধ্যেও কিন্তু অনেক রকমের অসুবিধা আছে। 2020 সালে যেমন চিরাগ পাসওয়ানের সঙ্গে জেডিইউ এবং নীতিশ কুমারের একটা অসুবিধা হয়েছিল, এবার হয়তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে একটা অসুবিধা আছে। কালকেই একটা খবর দেখলাম যে নীতিশ কুমারের একটি জেলা কমিটির পুরো সমস্ত সদস্য পদত্যাগ করেছে। সুতরাং এই ঘটনাগুলো ওইটার মধ্যেও আছে, কিন্তু যেহেতু আমাদের মিডিয়া এমন ভাবে খবরটা করে যে মনে হয় মহাগঠবন্ধনের মধ্যেই অসুবিধাটা বেশি, এবং অবশ্যই মানে দৃশ্যতভাবে বেশি আছে। যে মহাগঠবন্ধন 1-1.5 মাস আগে, অন্তত সেপ্টেম্বরের 1 তারিখে ওই রকম সমাবেশ করছে, 1 মাস ধরে এরকম একটা 18 দিন ধরে 16 দিন ধরে এরকম ভোটচোর গদ্দিচোর সমাবেশ করছে, এরকম মানুষ রাস্তায় নেমে আসছে, রাহুল গান্ধী তেজস্বী যাদব বাইক চালাচ্ছে, এরকম দৃশ্য তৈরি হচ্ছে। সেই মহাগঠবন্ধনের অন্তত বড় দুটো শরিক কংগ্রেস এবং আরজেডি নিজেদের মধ্যে যদি এরকম ধরনের অসুবিধার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে নিশ্চিত অসুবিধা নিচের তলায় আসবে বটেই। 2024 সালের লোকসভা নির্বাচনে যখন মনে হয়েছিল যে এনডিএ জোট অপ্রতিরোধ্য, তারা 400 আসন নিয়ে আসবে, মানুষ কিন্তু সেই নিজস্ব একটা জোট তৈরি করেছিল। সেই জায়গা থেকে মানুষ কিন্তু 240-এ বিজেপিকে আটকে দিয়েছিল। তারপরে তাকে দুদিকে ক্রাচ নিয়ে সরকার গঠন করতে হয়েছে। সুতরাং এইটা বলাটাও একেবারে অন্যায় হবে না যে নিচের তলায় মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মনে করে যে না, আমরা বিজেপিকে হারাবো, নীতিশ কুমারকে হারাবো, তাহলে তারা নিজের মতো করে নিজস্ব আসনগুলোকে জিতিয়ে আনতে পারে। ধরো সিপিআইএমএল 20টি আসনে লড়ছে। সিপিআইএমএল এর সঙ্গে মুকেশ সাহানির দল মানে বিকাশশীল ইনসান পার্টির একখানা যথেষ্ট তালমেল তৈরি হয়েছে, মেলবন্ধন তৈরি হয়েছে। তারা নিজেরা চেষ্টা করছেন যে তাদের নিজেদের মধ্যে যাতে অসুবিধা না হয়, সিপিআই এর সঙ্গে যাতে কংগ্রেসের অসুবিধা না হয়, সেই নিয়ে সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক কথা বলছেন কংগ্রেসের সঙ্গে এবং সিপিআই এর সঙ্গে, যাতে গোটা বিষয়টাকে মিলিয়ে দেওয়া যায়। এবার আপনি যেটা বলছেন যে এটা কি প্রভাব ফেলবে কি ফেলবে না এনডিএ এর যে জায়গাটা, এনডিএ নিশ্চয়ই চেষ্টা করছে যে যত রকম ভাবে তাদের যে অসুবিধাগুলো সেগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখতে। কিন্তু মানুষ যদি মনে করে যে তারা বিহারের নীতিশ কুমারের জোটকে হারিয়ে দেবে, বিজেপিকে হারিয়ে দেবে, তাহলে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই এই লড়াইটা করতে পারবে। সুতরাং এই বিশ্বাস মানুষের উপর আমার আছে। কিন্তু আমরা অনেক বেশি আশা করি যে কংগ্রেস এবং আরজেডি তারা দুটো বড় দল। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই গোটা বিষয়টাতে যদি আরজেডির যত না ক্ষতি হবে, সারা ভারতবর্ষে কংগ্রেসের ক্ষতি কিন্তু অনেক বেশি হবে। কারণ কংগ্রেস যদি এই গোটা বিষয়টাতে অনেকটাই নমনীয়, গতবার তারা 70 সিটে ছিল, এখন অব্দি 61, এরপরে যদি মনোনয়ন প্রত্যাহার হয়, যদি 54 হয়ে যায়, আমি জানি না কি হবে না হবে সেটা জানা নেই, কিন্তু এই শাকিল আহমেদ খান যদি কথাবার্তা বলে নিজেদের মধ্যে সলভ করে নিতে পারেন, এবং যদি আপনার কথা অনুযায়ী, এবং আমিও যা দেখেছি যে আগামী বৃহস্পতিবার একটা প্রেস কনফারেন্স হবে,
এইগুলো মানুষের কাছে আবারও ফিরে আসতে চাই, যদি চেষ্টা করা যায় তাহলে একটা নিশ্চয়ই চেহারা পাবে, এটা আমার মনে হয়। তবে আমার অসুবিধাই লাগছে, কারণ এটা আরজেডি এবং কংগ্রেসের দুজনের জন্যই খারাপ। এবং বিশেষ করে পরে যে নির্বাচনগুলো আছে, লোকে তো প্রশ্ন করবে তোমরা, এবং প্রশ্ন উঠছেও সামাজিক মাধ্যমে, এই প্রশ্নগুলো দেখাও যাচ্ছে যে লোকজন বলছে তোমরা নিজেরা মানে 243টা আসনকে নিজেরা ভাগ করে নিতে পারছো না, এবং সবাই সবার বড় দেখাচ্ছি। আসলে অনেক বড় লড়াইয়ের ক্ষেত্রে ফ্যাসিবাদ একটা, বিজেপির ফ্যাসিবাদ একটা বড় বিপদ। এই বিপদটা যদি রাজনৈতিক দলগুলো এখনো না বোঝে, নিজেদের মধ্যে এই লড়াইগুলো এখনো চালিয়ে যায়, তাহলে সেটা নিশ্চিত অসুবিধারই কারণ হবে। এটা শুনতে খারাপ লাগলেও এটা খুব মানে এই যে ধরো যে গতকাল কালী পুজোর, দিওয়ালি এসব ছিল, রাহুল গান্ধীকে দেখা গেল দিল্লিতে লাড্ডু বানাচ্ছেন কিংবা অমৃতি ভাজছেন, এটা কিংবা উনি চলে গেলেন উত্তরপ্রদেশে, হরিয়ানায়, সব জায়গায় যেতেই পারেন, সেগুলো নিয়ে অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে বিহারটা তার প্রায়োরিটি হওয়ার কথা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার বিহারে পড়ে থাকার কথা, এবং বিহারে তার মুখটাকে দেখে অনেক মানুষ আবারও নতুন করে উজ্জীবিত হওয়ার কথা। সেইখানে সেটা না করে যদি এমন একটা অবস্থা তৈরি হয় যে রাহুল গান্ধীকেই লোকে খুঁজে পাচ্ছে না, এখনো অব্দি বিহারের নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে আমি এখনো অব্দি রাহুল গান্ধীকে বিহার সংক্রান্ত কোন রকম কোনো বক্তব্য রাখতে দেখিনি। শোনা যাচ্ছে তিনি একে ফোন করেছেন, তাকে ফোন করেছেন, তার সঙ্গে কথা বলছেন, কিন্তু সর্বসমক্ষে এসে কথাবার্তা বলা এবং তাতে যে কনফিডেন্সে নেওয়া, মানুষকে নিজের সমর্থনে নিয়ে আসার মতো যে জায়গাটা, সেটা কিন্তু এখনো করে উঠতে পারেননি। মানে আমার সঙ্গে বহু বিহারের বেশ কিছু মানুষের কথাবার্তাও হচ্ছিল, এবং তারাও বলছিলেন যে এটা মানুষ চাইছে নিচের তলায় জোটটা হোক, কিন্তু তার এই রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো সেটা সেই অর্থে বলতে গেলে সেই পরিপক্কতা দেখিয়ে উঠতে পারেনি যে কি করে তারা মানুষের সামনে আসবে। জোর করে 143 মানে খুব খারাপ বিষয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 6টা সিটের থেকে তুলে নিল নিজেদেরকে, দিয়ে বললো আমরা ঝাড়খণ্ডে বুঝে নেবো। এগুলো কি খুব খারাপ বার্তা যাচ্ছে, এটা নিয়ে কোনো বলার কোনো দ্বিমত নেই। না না, সেটা নয়, মানে আমি ধরে যাক, আমি এগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিটি, আমি সামাজিক মাধ্যমে আরজেডির যে হ্যান্ডেল গুলো আছে সেগুলোও ফলো করছিলাম, এবং মুকেশ সাহানির হ্যান্ডেল গুলো ফলো করছিলাম, সিপিআইএম এর হ্যান্ডেল, কংগ্রেসের নিচের তলার হ্যান্ডেল গুলো ফলো করছিলাম। নিচের তলার কর্মী সমর্থকরা এক একটি আসনের জন্য লড়ছে। এমনি বিধানসভা নির্বাচন এমনিতেই খুব লোকালাইজড একটি বিষয়, এবং তার সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা বড় একটা চেঞ্জের একটা আবহাওয়া তৈরি হয়েছে, পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়েছে। বদলো বিহার, বদলো সরকারের এই স্লোগানটা উঠে এসছে। সেইখানে নিচের তলায় এক একটি আসন, আমি একটু আগে একটি 13 মিনিটের একটি ভিডিও দেখছিলাম, কায়ামউদ্দিন আনসারি, তার আরা থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন, তার ব্যাংকে মাত্র 5,000 টাকা ছিল, তিনি জোগাড় যন্ত্র করে তারপরে সমাবেশ, তারপরে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেইখানে কায়ামউদ্দিন আনসারি বলছেন মানুষ কিন্তু সঙ্গে আছে। ধরা যাক আরা সিটটা, মানে প্রত্যেকটি আসন আলাদা আলাদা করে লড়াই হচ্ছে। দীঘা সিটে দিব্যা গৌতম, কিংবা পূর্ণিয়াতে অন্য কেউ, বলরামপুরে মেহবুব আলম, এরকম বিভিন্ন জায়গাগুলো, এই জায়গাগুলোতে প্রত্যেকে নিজের লড়াইটা নিজেরাই লড়ে দিচ্ছে। ভবিষ্যতে কি হবে নিচের তলায়, আপনি যেটা বলছেন কর্মীদের মধ্যে হতাশা, সেইটা আমি অন্তত নিচের তলায় এখনো দেখিনি। এবার অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি আরেকটা, অন্যান্য রাজনৈতিক মানে দলগুলোর আমি দেখছিলাম মহাগঠবন্ধনের প্রার্থী হিসেবেই লোকজন মুভ করছেন আর কি, লোকজন যে চলাফেরা করছেন, প্রচারে যাচ্ছেন, মহাগঠবন্ধনের প্রার্থী হিসেবেই যাচ্ছেন। এইটা যদি গোটাটাই সবকটা আলাদা আলাদা আসনেও হয়, এবং শেষ বিচারে যদি এদের সুমতি ফেরে বড় রাজনৈতিক দলগুলোর, তাহলে বলতে হয় ভালো। এই এটা বলা খুব মুশকিল। গতবার সিপিআইএম এর ছিল হচ্ছে 19টি আসনে দাঁড় করিয়ে 12টিতে জিতেছিল, দুটোতে জোর করে প্রায় 450-500 ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। এবারও চেষ্টা করা হয়েছে সত্যদেও রাম এবং জিতেন্দ্র পাসওয়ানকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে। জিতেন্দ্র পাসওয়ানের পরিবর্তে যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সভাপতি ধনঞ্জয়কে সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে। সিপিআইএম চেষ্টা করছে, আমি যা যতদূর খবর পেয়েছি 20টার মধ্যে স্ট্রাইক রেটটা যাতে আরো বাড়িয়ে নেওয়া যায় আর কি। ধরা যাক যদি ওটাকে 70% স্ট্রাইক রেট থেকে বাড়িয়ে 80% স্ট্রাইক রেটে নিয়ে যাওয়া যায়, তাহলেই তো 16টা আসন হয়, এবং হয়তোবা আর একটু বেশি। প্রত্যেকটি আসনের জন্য আলাদা আলাদা করে লড়াই হচ্ছে, এবং সেই লড়াইটা সিপিআইএম একদম নিজের জোরে, নিজের
সংগঠনের জোরেই লড়াইটা করছে, এটুকু আমি জানি।